ফসলি জমিতে অর্থাৎ ধান, ফলমূল, সবজি এসব জমিতে রাসায়নিক সার ৩০-৪০ বছর ধরে প্রয়োগ করার ফলে জমির উর্বরতা যেমন কমে যায়, ফসল উৎপাদনও কিন্তু কমে যায়। তাহলে এটা থেকে উত্তরণের উপায় কি? অবশ্যই জৈব সার। সেই জৈব সার প্রস্তুতকরণ অর্থাৎ ভার্মি কম্পোস্ট কীভাবে কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত বা উত্তম কৃষি চর্চার জন্য খুবই জরুরি, আজকের এপিসোডে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। আজ দীপ্ত কৃষি টিম চলে এসেছে নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে। এখানকার আদর্শ গ্রামে সবাই মিলে তৈরি করছে ভার্মি কম্পোস্ট বা জৈব সার। কিভাবে একটি গ্রাম পুরোপুরিভাবে ভার্মি কম্পোস্টের সাথে যুক্ত হলো, এই ভার্মি কম্পোস্টের ফলে তাদের আয় ব্যয় পুরো ব্যাপারটাই আজকে আমরা জানার চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আকিসপিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। আপা, আপনার নাম কি? আমার নাম আম্বি আক্তার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে চলে আসলাম, এই যে শেডটা, এটা তো জৈব সার বা ভার্মি কম্পোস্ট আপনি করছেন, তো এটা কতদিন ধরে করেন? এই 10-12 বছর ধরে। 10-12 বছর ধরে করছেন। শুরু করেছিল কি আপনিই করেছিলেন? না, আমার স্বামী এটা শুরু করছিল। হ্যাঁ, এখন 1.5 বছর যাবত নাই, এই দুনিয়াতে নাই। তো আপনার স্বামী যখন এটা তৈরি করে দিয়ে গেল, উনি তো জানতেন কিভাবে তৈরি করতে হয়, কোথা থেকে সবই করতে হয়, আপনি কি তখনই জানতেন নাকি পরে শিখে নিয়েছেন? না না, আমি তার সাথে সাথে আমি নিজেও ওইটা মধ্যে করতাম। স্বামী তো আমার সবসময় করতো না, মানে হ্যাঁ তো অন্যদিকেও তা যাইতো গা। পরে এটা আমি করতাম, আমি এটা সারা ফালা করতাম, আমি এটা বিক্রি করতাম, মানে সব দায়িত্ব আমার উপরে ছিল। আচ্ছা, আপনি তো সহযোগিতা পান, কৃষি অফিসাররা তো আসেন বা আচ্ছা, কি ধরনের সহযোগিতা তারা আপনাদেরকে করে? এই তো সার উৎপন্ন যদি বিক্রি না করতে পারি, তারা জানায় যে আমার অতটুকু সার হয়েছে, তো তারা এটা যোগাযোগ করে তারা বিক্রি করার ব্যবস্থা করে দেয়। এই যে এমন যাবত 1 সপ্তাহের মধ্যে 2-3 কেজি 5 কেজি কেঁচু বিক্রি হয়েছে, তারাই নিয়ে দিছে যে কেঁচু দেওয়া লাগবো, তাহলে তো এটাও তো আমরা এ থেকে ধরে আমি দিয়ে দিছি। আর যদি তারা এটা উৎসাহিত আমাদের না করতো, তাই তো আমরা দিতে পারতাম না। নেত্রকোনা সদর উপজেলায় আমাদের বিভিন্ন ইউনিয়নে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে কৃষকরা স্বাবলম্বী হচ্ছে। এর সাথে পুরুষদের পাশাপাশি মহিলারাও এক্ষেত্রে এগিয়ে এসেছে এবং ওনারা ঘরে বসে ওনারা এটিকে আয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। তো এই ভার্মি কম্পোস্টটা উৎপাদন করতে আসলে কৃষকরা এই কারণে আগ্রহী হচ্ছে, কারণ এটার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন পড়ে না। এটা প্রাথমিকভাবে যে কোনো কৃষক অল্প পরিসরে ছোট চাক দিয়ে বা রিং দিয়ে কিন্তু এই ভার্মি কম্পোস্টটা তৈরি করতে পারে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রকল্পের আওতায় বেশ কিছু প্রদর্শনী রয়েছে, আর এছাড়াও কৃষকরা নিজ উদ্যোগেও এই ভার্মি কম্পোস্ট তারা স্থাপন করছে। এই যে আপনারা সার উৎপাদন করেন, তো কেঁচুটা কিভাবে? কেঁচুটা আমরা এই যে সালিন আছে, সালিন দিয়ে সারটা সালতে গেলে কেঁচুর উপরে বাইসে পড়ে। কিন্তু কেঁচু আপনারা প্রথমে নিয়েছিলেন কোথা থেকে? এটা থাইল্যান্ড থেকে আমরা সারাটা এটা সংগ্রহ করে দিয়েছিল। আচ্ছা, এখন তো এখানে কেঁচু আছে, এটা আমরা একবারে দিয়েছিল, তারা তো পরে আর দেওয়া লাগে না, আমরা এটা থেকে উৎপন্ন হয়। সেটা কিভাবে উৎপাদন করেছেন আপনারা? এটা তো এই যে তো যখন এই যে সারটা যে সময় পড়ে, এই সময় তো কেঁচুটা আবার তল মারা যায়। এই যে কিন্তু এটা কিন্তু সারটা হয়ে গেছে দেখে সারটা কেঁচুটা কিন্তু কমতির দিকে, আর যখন কাঁচা কাঁচা সাইজ থাকবো তখন কেঁচুটা আবার এর মধ্যে বংশ বিস্তারটা বেশি করে। আচ্ছা, আমরা কি একটু কেঁচু খুঁজে পাবো এখানে? এই যে পাওয়া যায় নাকি? এই এই যে এই না, তো এরকম সাইজেরই হয়ে থাকে? হ্যাঁ, এরকম সাইজে হয়ে থাকে, এর থেকে বড় হয় না এটা। আচ্ছা, তো আপনারা যখন এই সারটা চালনি দিয়ে চালেন তখন হচ্ছে এই কেঁচুটা আসলে উপরে থেকে যায়। তারপর এই কেঁচুগুলো তো মরে যায় না? না, মরে যায়। মানে ডিম দিয়া কেঁচুটা মারা যায়। আচ্ছা, সেই ডিমটা তারা কোথায় দেয়? ডিম এর ভিতরে, এর মধ্যে ডিম দিতে ছোট ছোট ডিম দেয়। তো এটা যখন এখান থেকে নেন, ধরেন এখানে অনেকগুলা কেঁচু দেখতে পাচ্ছি যেগুলা টিকে আছে, তাই না? তো এই কেঁচুগুলা যেগুলা না মারা যাবে সেগুলো হচ্ছে কিভাবে রাখেন, সংরক্ষণ করেন কিভাবে? সংরক্ষণ তো ওইভাবেই করতে হয়, যেহেতু একটা যে বাসন পাত্র দিয়া পাত্রের মধ্যে রাখিয়া এই কেঁচুটা সালি ধরে সালি দিয়ে চাইলিয়া পরে আপনার এই যে এই পাত্রের মধ্যে রাখি, পাত্রের মধ্যে রাখিয়া পরে তো এই যে একটু গোবর সার একটু দিয়ে দিতে হয়, না তো কেঁচুটা মারা যাইবো। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই যে কখন বুঝেন যে সারটা কিভাবে হইছে, এটা প্রস্তুত করেন কিভাবে? কেঁচু দিলেন, তারপর? না, কেঁচু দেওয়ার আগে আবার এই যে গোবরটা আমরা কিন্তু একটা হাউস আছে, মানে 10-15 দিন এই জায়গা তৈরি রাখি। আচ্ছা, গ্যাস মুক্ত হয় আমরা 10-12 দিন পরে এই থেকে আইনা 15 দিন পরে আইনা আবার এটির মধ্যে খিচুড়ি পানা, যে কচুরি পানা আর যে কলা গাছের কুল যেটা আছে এইটা কুচু করে কিছু নিচের দিক দিয়ে কেটে দিয়ে পরে এই যে আমরা গোবরটা আইনা এটির মধ্যে দিই। দেওয়ার পরে তো বাদে এই যে গোবরটা দেহারে বাদে যে ডাকিয়ে দিলাম। আচ্ছা, ঢেকে দিলাম,
বেশি কিছু থাকলে সারও তাড়াতাড়ি উৎপন্ন হইব, মানে কম কিছু সার উৎপন্ন দেরি লাগবে, হয়তো 2 মাসেও সার উৎপন্ন করা যায়, আবার 3 মাসে উৎপন্ন করা যায়। তো পরে যখন এখানে সারটা মোটামুটি 3 মাসে বা 2 মাসে প্রস্তুত হলো, এরপর এটা শুদ্ধকরণ করেন চালনি দিয়ে চেলে, তারপর আর কিছু করতে হয় না? আর কিছু করতে হয় না। তারপর কি সেটা প্যাকেটজাত করে? হ্যাঁ, প্যাকেটজাত বস্তা করি, আমরা তো প্যাকেট করার মেশিন পাইছি না, বস্তা করি, করলে বাদে 10 টাকা কেজি, 400 টাকা মন। আচ্ছা, 400 টাকা মন হিসেবে বিক্রি করেন? বিক্রি করি। তো আশেপাশে কি বিক্রি হয়ে যায় নাকি হচ্ছে দূর থেকে? না, অনেক জায়গা থেকে লোক এটা মোবাইলে অর্ডার দেয় সারানোর জন্য, পরে মানে আপনারা বলছেন যে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে এসে নিয়ে যায়। আচ্ছা, তো সেই যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমে বিক্রি করে, সেই যোগাযোগটা কিভাবে করে আপনাদের সাথে? যোগাযোগ তো মোবাইলের মাধ্যমে বিক্রি করে, কিন্তু কৃষি কর্মকর্তার মাধ্যমে। পর তারাই জানায় দেয় যে আমরা নাম্বার দিয়ে দেয় যে ওই জায়গায় গেলে সারটা পাওয়া যাবে। তো মোটামুটি এক মাসে আপনার কত বস্তা বিক্রি হয়? এক মাসে আমি 2 মাস 3 মাস পরে পরে তুলি, প্রায় 20-25 হাজার টাকার সার বিক্রি করি। 20-25 হাজার মতো সার বিক্রি? 3 মাস 2 মাস। এই যে এখন তো আবার এই যে ওইতাছে একটি ওইতাছে আরেকটা নামাইতেছে, এভাবে তো যাইতাছে। তো এর মধ্যে খরচ বলতে তো শুধুমাত্র আপনার ওই খরচ বলতে তো কিছু নাই, কারণ পুরোটাই তো আপনিই উৎপাদন করছেন। না না, এইটির মধ্যে তো কোনো খরচ নাই। এমনকি এই যে আপনি গোবরটা দেন, সেটা কি আপনার নিজে যে গরু পালেন সেখান থেকে? জি। তাহলে আপনার এটা দিয়ে তো মোটামুটি আপনার সংসার বা আমার এটা দিয়ে, আমার স্বামী না হাতে আমি এটা দিয়ে সংসার চলতে আছে, যেহেতু আমার ছেলেও কোনো করে না, মেয়ে একটা তো গেছে ছোট, তারপরে এটা দিয়ে আমাদের সংসার চলতেছে। আর না হয়তো কষ্টের হইলো, যেহেতু একজনেই করতো, হয়তো নাই। তো আপনি আপনার আর কোনো দাবি দাওয়া আছে সরকারের কাছে, বা আপনি? দাবি দাবা বলতে গেলে আমাদের যদি এই সারটা যদি প্যাকেটিং করতে পারতাম, তাহলে মনে হয় যে আরো দাম বেশি পাইতাম। যদি 10 টাকার মধ্যে আমি 50 টাকা 30 টাকা করে পাইতাম, তাহলে আমি আরো লাভবান হইতাম না? আচ্ছা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সবকিছু বুঝিয়ে বলেছেন। আমরা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি, আপনি আরো এগিয়ে যান এবং আপনার পরিবার ভালো থাকুক, এটাই কামনা করি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু হানিফ। হানিফ ভাই, এখানেই তো আপনি আসলে জৈব সার বা ভার্মি কম্পোস্ট তৈরি করেন? জি। তো কয়টা চাক বসিয়েছেন? এরকম 5টা চাক আছে। 5টা চাক মাসে মানে কয় মাস পর পর? 2-3 মাস পর পরই তো? এটা যদি 3 মাস পরে পরে আর কি এটা পরিষ্কার করা যায়। পরিষ্কার করা যায়। তো কেমন? না, এটা আলহামদুলিল্লাহ অনেক, এটা দিয়ে আমি অনেক উপকার পাইছি। আচ্ছা, উপকারটা সম্পর্কে আমাদের একটু বলেন, কি কি উপকার? এই যে জায়গাটা, এটা তো আমার পরিত্যক্ত ছিল, এই জায়গাটার মধ্যে কৃষি অফিস থেকে আমার এই ঘর করিয়া দিছে, এটা যাও কমপ্লিট যা দরকার সবকিছু কৃষি অফিস থেকে দিছে। আচ্ছা, এখন এই জায়গাটার মধ্যে থেকে আমি যা যেটা হাইতেছি, এটা তো আমার উদ্বৃত্ত, এটাই আমার লাভ। দেখা গেছে বছরে আমার 25-30 হাজার টাকা একটা এদিকে বাড়তি ইনকাম আইতেছে, এটা তো আমার সংসারের লাগে অনেকটা আগায় আইতেছে আর কি। এটা তো আমার একদম বিনা খরচে যা আইতেছে, কোনো খরচ নাই, না 1 টাকা খরচ নাই। একটু আমার যে পরিশ্রম এটার মধ্যে দেখাশোনা করার, এটা একটু বাড়তি, বেশি সময় লাগে না আর কি, হালকা একটু কাটনি দিলে অনেক টাকা আমার এটাতে আইতেছে আসছে। ভাই, তো আমরা তো এখানে দেখলাম যে মহিলারাই বেশি এই কাজে আগ্রহী, যেহেতু সংসারের পাশাপাশি করাটা সহজ বাড়িতে বসেই। তো আপনাদের পুরুষদের ক্ষেত্রে কি দেখেন, তারাও কি সমানভাবে আগ্রহী? হ্যাঁ, সমানভাবে, কারণ পুরুষরা তো প্রথমে এটা আইনে দেওয়ার পরে মহিলারাই বেশি এটার মধ্যে পরিচর্যা করে। যেখানে আমি এটা করছি যে আমার বাড়ির যিনি আছে হ্যাঁ ওটার মধ্যে সহযোগিতা করে, দেখা গেছে একটু মাঝে মাঝে কম আসে, আমি একটু বেশি এটার মধ্যে কাটনি দিতেছি আর কি। মহিলারাও আসে, যখন সালার যখন সারটা হয়ে যায় তখন সালার কাম কিন্তু মহিলারাই করে, আর আমরা তো শুধু একটু পরিচর্যা করে বাদ বাকি সব মহিলারা কাজ এটা তো বেশি করে। আচ্ছা, তো তার মানে হচ্ছে আপনার স্ত্রীও এই কাজের সাথে যুক্ত, এবং এটা যেহেতু পরিবারের সবাই মিলে করা যায়, জিনিসটা করা সহজও, আচ্ছা লাভজনকও। তো মোটামুটি কেমন লাভ পাচ্ছেন বলেন? বছরে টোটাল তো আমরা হিসাব করি বছরের শেষে 30-35 হাজার টাকা এরকম আসে এটার থেকে আর কি। আচ্ছা, এটা কতদিন হয়েছে এখানে? এটা 1-1.5 মাস হয়েছে এটা, এখন এটা পুরোপুরি হয়েছে দেখি কিছুটা। আচ্ছা, আবার এই কেসু কিন্তু এটা আমাদের বাংলাদেশের কেসু না, এটা কিন্তু থাইল্যান্ড থেকে আসছে। আচ্ছা, এটা থাইল্যান্ডের কেসু। তারপর আপনারা কি এটা মানে বাড়িয়েছেন? না, এটা যখন আমাদেরকে দিছে, দেওয়ার পর থেকে এটার মধ্যে এটার মধ্যে এরা বংশ বিস্তার করতেছে। একটা কেঁচু এটা কিন্তু ডিম দেয়, একটা ডিম থেকে 3টা থেকে 4টা বাচ্চা হয়। আবার যখন একটা কেঁচু থেকে একটা ডিম থেকে 3টা থেকে 4টা হয়, 4টা বাচ্চা হয় এটা থেকে। আর ডিম দেওয়ার পরে দেয় কেঁচু এটা মারা যায়।
আচ্ছা, ডিম দেওয়ার পরেই মারা যাবে? ডিম দেওয়ার পরে মারা যায় এটা। আচ্ছা আচ্ছা, এটা তো পড়ে গেল, আর একটা দেখি ধরে। আচ্ছা, এই যে কেঁচোগুলা আপনারা তো এখন নিজেরাই হচ্ছে বাড়াচ্ছেন, ওরা ডিম দিচ্ছে, তৈরি করছেন, তো কেঁচো কি বিক্রিও করেন? হ্যাঁ, বিক্রি করি এখান থেকে। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা আসে, আমি এরকম একটা করব, পরে ওদের কাছ থেকে আমরা 1000 টাকা কেজি এটা বিক্রি করি। 1000 টাকা কেজি বিক্রি করেন? তো 3 মাস পর পর আপনারা আসলে কয় কেজি পান বিক্রি করার মতো? এটা উৎপাদনের উপরে নির্ভর করে আর কি। এটা বেশি না, কোনো সময় 3 মাস পর 1 কেজি পছন্দ 2 কেজি, যখন এটা কেঁচো যখন ডিম দেয়, ডিমের উৎপাদনের উপরে এটা নির্ভরশীল, এটা সঠিক করে বলা যায় না আর কি। তাহলে জৈব সারের পাশাপাশি কেঁচো বিক্রি এটাও আলাদা একটা মানে ইনকাম যুক্ত হয়েছে এটার মধ্যে। আচ্ছা, ঠিক আছে ভাই, মোটামুটি জানলাম। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই গ্রামে এই আদর্শ গ্রাম দেখার জন্য আসে, আর সকলকে বলবো এটা তো অনেক লাভজনক একটা ব্যবসা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু আমার পরিবারের লাগে একটা, আমি যদি কিছু শাকসবজি করি, আমরা কিন্তু যাই খাইতেছি সব রাসায়নিক থেকে বিষমুক্ত, আর এটা দিয়ে যদি আমি করি আমার পরিবারের সবচেয়ে বিক্রির কথা না, আমার রাসায়নিক মুক্ত শাকসবজি আমি আমার নিজেও খাইতে পারছি, আমার পরিবারকেও খাইতে পারছি, এমনকি আমার আত্মীয় স্বজনকে যা উৎপাদন কিছু এটা দিতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, মানে বিষমুক্ত বা ফরমালিন মুক্ত সবজি আমি এটা দিয়ে তৈরি করে আমি নিজে খাইতে পারতেছি। হ্যাঁ, সেটাই। তাহলে এটা আপনার পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হইতেছে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের দীপ্তি টিভি আমাদের এই গ্রামে আসার জন্য, আপনাদেরকে অনেক ধন্যবাদ। জি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নেত্রকোনা জেলার সদর উপজেলার 40 ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে। এখানে একটি উঠান বৈঠক হচ্ছে, যেখানে কৃষি অফিসার আছেন উদ্যোক্তারা, ইন্টার্ন যারা করছেন এই বিষয়ের উপর সবাই। আমরা একটু এখানকার ব্যাপারটা বিস্তারিত জানার চেষ্টা করব, কিভাবে প্রশিক্ষণাদি দেওয়া হয়, এখানে উঠান বৈঠকে তারা কি কি বিষয়ে জানতে পারেন, যাবতীয় তথ্য। কথা বলছি অফিসারের সাথে। ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি উচ্ছ্বাস পাল, কৃষি সম্প্রসারণ অফিসার, নেত্রকোনা সদর। আচ্ছা ভাইয়া, প্রথমে জানতে চাই এখানে যে উঠান বৈঠক হচ্ছে, এই উঠান বৈঠকে আপনারা আসলে কি ধরনের ইনফরমেশন আমাদের উদ্যোক্তাদের বা যারা হচ্ছে এখানে প্রশিক্ষণ নিতে আসে তাদেরকে দিয়ে থাকেন? আমরা এই উঠান বৈঠকগুলোতে আমাদের কৃষকদের কৃষি বিষয়ক যে কোনো কারিগরি সমস্যা বা নতুন প্রযুক্তিগুলো কিভাবে তারা গ্রহণ করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করি, বা কৃষি সংশ্লিষ্ট যদি কোনো তাদের সমস্যা থাকে, যেমন ফসলের বিভিন্ন রোগ বা বিভিন্ন পোকামাকড় বা বিভিন্ন বালাই ব্যবস্থাপনা, এই বিষয়গুলো কিভাবে তারা সমাধান করতে পারে এই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। বা কোনো আগ্রহী কৃষক নতুন কৃষিকাজ করতে বা নতুন উদ্যোক্তা তারা যদি আগ্রহী হয়, সেক্ষেত্রে তারা কিভাবে বা কোনটা করলে লাভজনকভাবে কৃষিকাজটা করতে পারে সেই পরামর্শটা আমরা দিয়ে থাকি। ভাইয়া, এক মাসে আপনারা আসলে কতগুলো এরকম উঠান বৈঠক বা অন্যান্য প্রশিক্ষণাদির ব্যবস্থা করে থাকেন? আমাদের প্রতি ব্লকেই প্রায় প্রতি মাসেই প্রায় 12টি গ্রুপের সাথে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষক গ্রুপের সাথে তারা মিটিং বা উঠান বৈঠক করে থাকেন। প্রতি মাসে প্রায় 12 থেকে 14টিটা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বলা যায়। আর আনুষ্ঠানিক যে উঠান বৈঠক এগুলা আমাদের হচ্ছে জেলায় বা উপজেলায় এই পরিসরে হয়ে থাকে। আর ব্লকে আমাদের উঠান বৈঠক এভাবে কিন্তু নিয়মিতভাবে এই মিটিংগুলো হয়ে থাকে। তো আপনার কাছে সবচেয়ে বেশি কৃষকরা মানে কি ধরনের সমস্যা নিয়ে এসে থাকে? আমাদের এখানে কৃষকরা সবচেয়ে বেশি সমস্যা নিয়ে যেটা আসে, চলতি যে ফসলটা থাকে, চলতি ফসলে যদি কোনো মেজর পোকামাকড় বা রোগ আমরা বালাই যেটাকে বলি, এই বিষয়ে কি সমস্যা বা কি সমাধান তারা পেতে পারে, এই প্রশ্নগুলোই বারবার আমাদের কাছে আসে। আর এখানে আরেকটা জিনিস আছে যে নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী যে কৃষক, যেমন নতুন প্রযুক্তি আমাদের মালচিং পদ্ধতিতে সবজি চাষ, বর্ষাকালে যেটা আমরা সবজি চাষ করি, এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা একটা উদাহরণ দিচ্ছি। এই আধুনিক যে প্রযুক্তিগুলো, কৃষকরা কিন্তু এখন অনেক আধুনিক এবং নতুন নতুন কৃষি প্রযুক্তি গ্রহণেও তারা আগ্রহী হচ্ছে। আমরা সবসময় তাদের লজিস্টিক সাপোর্ট না দিতে পারলেও তথ্য বা পরামর্শ দিয়ে যে সাহায্যটুকু করা প্রয়োজন, এই উঠান বৈঠক বা আমাদের কৃষক গ্রুপের সাথে যে এই মিটিংগুলোতে এই ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা ভাইয়া, আমরা তো জেনেছি আমরা এই মুহূর্তে একটা মডেল গ্রামে বসে আছি। এই মডেল গ্রামটা কি, এটা একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা, মডেল গ্রাম মানে নামেই বুঝতে পারছেন এর একটি আদর্শ গ্রাম, এবং দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এসে। মডেল গ্রাম এটা দেওয়া হয়েছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় 2023 সালে এই রাজেন্দ্রপুর গ্রামে একটি মডেল গ্রাম স্থাপন করা হয়। এবং মডেল গ্রামের মাধ্যমে 5টি বাড়িকে মডেল বাড়ি হিসেবে
কিছু অবকাঠামো তৈরি করা হয়, যে অবকাঠামোগুলোতে ভার্মিকম্পোস্ট ইউনিট, খামারজাত সার ইউনিট এবং বিভিন্ন ভেষজ ঔষধি বৃক্ষের বাগান, সবজি বাগান, এরকম কিছু ইউনিট নির্দিষ্ট করা থাকে 5টি বাড়িতে। এবং দেখা যায় 5টি বাড়িতে যারা কাজ করেন ওই বাড়ির লোকজন, তারা এই সবগুলো ইউনিটই সুন্দরভাবে কাজ করেন এবং এখন পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ইউনিটই কিন্তু সক্রিয় আছে। ভাইয়া ধন্যবাদ এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। এখন আমরা একজন উদ্যোক্তার সাথেও কথা বলতে চাই এই ব্যাপারে। চাচা কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আপনার আছেন? নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম রেজা। তো কতদিন ধরে আপনি এই প্রজেক্টের সাথে যুক্ত? 10 বছর যাবত। 10 বছর যাবত। আপনি কি জৈব সারের বা ভার্মি কম্পোস্ট যেটাকে আমরা বলি সেটার সাথে যুক্ত? আচ্ছা, তো এই 10 বছরের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা আমাদেরকে বলেন, যখন শুরু করেছিলেন তখন কেমন ছিল, আর এই 10 বছর পরে এসে আপনি এটার মানে গুরুত্বটা কি বুঝছেন? গুরুত্বটা প্রথম অবস্থা কৃষি অফিসার আমাদেরকে একজনকে দিছে, আমরা অনেকে হেলা করছি এটা নিয়ে, যে এটা নিয়ে সাধারণ কি হবে। এখন আমাদের ক্লাবের যারা সদস্য সবাই এটা করে নিছে, কিন্তু আমরা 5 জন বড় আকারে করে নিছে, আমাদের দেখা দেখি 40 জন সবাই করে নিছে। এটা তো অনেক লাভ। আমাদের জৈব সার গোপর আনাচে কানাচে রেখে দিতাম, কিন্তু এই সার এখন ফাউজে রেখে আমরা জির কেঁচু দিয়ে এটা আমাদের যে উৎপাদন করছি অনেক লাভ। আমরা এখন জিরকে আমরা নোটুস হিসাবে বলতে থাকি, কারণ এটা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি জিরটা বিক্রি করি, আর সারটা আমরা এই 500 টাকা মন বিক্রি করতে পারি 12 টাকা কেজি। আর প্রত্যেকের এত অ্যাভেলেবেল প্রয়োজন, সবাই এটা চায় ভার্মি কম্পোস্ট। আচ্ছা, ধন্যবাদ চাচা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এখন আরো একজন উদ্যোক্তার সাথে কথা বলতে চাই। তো আমরা একজন নারী উদ্যোক্তার সাথে এখন কথা বলবো। চাচি, এই যে ঘর বাড়ি সামলে, সংসার সামলে, তারপর এই ভার্মি কম্পোস্টও তৈরি করছেন, মানে কিভাবে বলেন তো, সম্ভব কিভাবে? ভার্মি কম্পোস্টটা মূলত আমরা গোবরটা আগে ফালায় রাখতাম, মানে এক জায়গায় রাখার পরে মানে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত এক জায়গায় রাখি গ্যাসটা যাওয়ার লাগিয়া। আচ্ছা, ফসাই তারপর মানে রিংয়ের মধ্যে রাখার পরে 3 মাস অন্তর উড়াই আর কি সারটা উড়াইয়া পরে আমরা এটা প্রসেস করে মানে এমনভাবে কিছু খায় যে একটু চালুন দেভাবে সালা দিতে তারপর সারটা নিচে যায় আর কি। তারপর আমরা অনেক টাকা বিক্রি করি আর কি, চালুনি দিয়ে চাললেই নিচে পড়ে যায়, আর কেঁচুগুলা উপরে থাকে। আচ্ছা, আবার এই কেঁচুগুলাও আপনার 1000 টাকা কেজি দাম। আচ্ছা, বুঝছেন? কেঁচু কোথা থেকে কেনেন? কেঁচু তো আমরা অফিসাররা আগে দিছে কয়টা, এখন আমরা নিজেরাই বেচতে পারি। চাচি অনেক ধন্যবাদ, আমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলেছেন। আমরাও চাই আপনি অর্থনৈতিকভাবে আরো লাভবান হন। দর্শক, এখন আমরা একজন শিক্ষানবিশের সাথে কথা বলবো, যিনি আসলে এখানে মাঠ সংযুক্তিতে আছেন। আমরা প্রথমে জেনে নিই উনি কোথায় পড়াশোনা করছেন। আপু, আমার নাম আব্দুর রাজ্জাক, আমি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুর থেকে পড়াশোনা করেছি। আচ্ছা, এখন এখানে আপনারা আসলে কি শিখতে এসেছেন? আমরা আসলে আপু আমাদের কৃষি ডিপ্লোমা 4 বছরের একটা কোর্স, আমরা সেখানে 7ম সেমিস্টার পর্যন্ত একাডেমিক শিক্ষা গ্রহণ করি ইনস্টিটিউট পর্যায়ে। এরপর বাকি যে 6 মাস থাকে সেই 6 মাস আমরা মাঠ পর্যায়ে মানে মাঠ সংযুক্তি প্রশিক্ষণের সাথে মানে সংযুক্ত থেকে আমরা হাতে কলমে সেই একাডেমিক শিক্ষাটাকে হাতে কলমে আমরা শেখার জন্য আর কি সংযুক্ত থাকি। এখান থেকে আপনারা কি কি বিষয় মানে জানতে পেরেছেন, এটা সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন। আমরা এই রাজেন্দ্রপুরে আসার পর আপু, এই রাজেন্দ্রপুর একটা মডেল গ্রাম, এখানে এসে আমরা কৃষির বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে শিখেছি। এরপরও এখানের কৃষকরা গ্রামীণ পর্যায়ে যে ভালো ভালো প্রযুক্তিগুলো গ্রহণ করছে এবং সেটা আমাদেরও অজানা ছিল, সেই বিষয়গুলো জানতে পারতেছি। আমরা এখানে এসে দেখছি ভার্মি কম্পোস্ট, কৃষকরা ভার্মি কম্পোস্ট তৈরি করতেছে এবং এই ভার্মি কম্পোস্ট তৈরি করে তারা তাদের ফসলের মাঠে প্রয়োগ করতেছে। এরপরও বাড়তি যে ভার্মি কম্পোস্টটা থাকতেছে এটা বাণিজ্যিকভাবে সারা বিক্রিও করতেছে। মোটামুটি তাদের সাথে সংযুক্ত থেকে আমরা এই ভার্মি কম্পোস্টটা হাতে কলমে মানে শিখেও ফেলেছি। ধন্যবাদ ভাইয়া, আপনারা এখান থেকে শিখে আসলে তৃণমূল পর্যায়ে গিয়ে সেবা প্রদান করবেন, আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ দীপ্ত কৃষি টিমকে এতটা সময় দেওয়ার জন্য এবং এই ব্যাপারগুলো আমাদেরকে জানানোর জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম এই উঠান বৈঠকে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উদ্যোক্তা এবং শিক্ষানবিশদের সাথেও, যারা হচ্ছে এখানে শিখছেন এবং পরবর্তীতে দেশের কাজে, সমাজের কাজে, কৃষিকে এগিয়ে নেওয়ার কাজে তারা যুক্ত হয়ে যাবেন। আমরা আশা করছি এই যে উঠান বৈঠক থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এখানে কাজটা মানে কৃষি সম্প্রসারণের কাজটা তৃণমূল পর্যায়ে একদম রুট লেভেলে কিভাবে হয়ে থাকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন
0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এই পর্বের শুরুতে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম জৈব সার বা ভার্মি কম্পোস্টের উপকারিতা কী। আর পুরো পর্ব জুড়ে আপনারা কিন্তু দেখেছেন একটি আদর্শ গ্রাম কিভাবে জৈব সার বা ভার্মি কম্পোস্টের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কেও আপনারা জেনে গেলেন। আমি আশা করব এই পর্বটা দেখে যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু অনেক কিছু শিখতে বা জানতে পারবেন। আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।